প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকে আমাদের নবম লেকচার শুরু হতে যাচ্ছে। আমরা আলোচনা করতেছিলাম অনার্স সেকেন্ড ইয়ার ইসলাম ইতিহাস সংস্কৃতি বিভাগের সেকেন্ড পেপার, যেটা ভারতে মোগলদের ইতিহাস। আমাদের এই লেকচারে আলোচনার বিষয় থাকবে ভারতে ব্রিটিশ আধিপত্য বিস্তারের ঘটনাগুলা, পলাশির যুদ্ধ, বক্সারের যুদ্ধ, দেওয়ানি লাভ ও দ্বৈত শাসন। এই পাঁচটি বিষয়ে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব এবং এই আলোচনায় থেকে আমরা ধারণা করতে পারবো যে কিভাবে ভারতে ব্রিটিশ আধিপত্য বিস্তার শুরু হয়েছিল, এটা বিস্তারটা কত শক্তিশালী ছিল, কত কৌশলগত ছিল, পলাশির যুদ্ধের পটভূমি, ফলাফল, বক্সারের যুদ্ধ, এর সাথে সাথে রাজনৈতিক বাংলা বা ভারতের রাজনৈতিক উত্থান, ভারতে ব্রিটিশদের রাজনৈতিক উত্থান, দেওয়ানি লাভ, দ্বৈত সবকিছুর মধ্যে রাজনৈতিক উত্থান এবং ভারতে ব্রিটিশ সাম্রাজ্য প্রতিষ্ঠার ধারাবাহিক অগ্রগতি। তো যাই হোক, তোমরা সকলেই এ সম্পর্কে অবগত আছো। পলাশির যুদ্ধের কথা শোনো নাই এমন বাঙালি সন্তান পাওয়া যাবে না, বা ভারতীয় সন্তান পাওয়া যাবে না। বক্সারের যুদ্ধের কথা শোনো নাই। ভারতে ব্রিটিশ শাসন বা ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন। আমরা একটি কথা এখানে বলতে পারি যে ভারতে বাণিজ্য করার জন্য আসছিল ইউরোপীয় বিভিন্ন কোম্পানি, বণিক গোষ্ঠীগুলো। তো তাদের এক একজন এক এক নাম ছিল। ওলন্দাজ, পর্তুগিজরা সর্বপ্রথম আসেন এবং আবার সবার আগে চলে যান। ওলন্দাজরা আসছেন, ব্রিটিশরা আসছেন, ফরাসিরা আসছেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসছেন। তো এরা যখন বাণিজ্যিক গোষ্ঠী ছিল তখন তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানি হিসেবে পরিচিত ছিল। তো যখন এটি রাজনৈতিক শক্তিতে পরিণত হয় তখন এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসলে ব্রিটিশ হয়ে যায়। ইস্ট ইন্ডিয়া কোম্পানি পরবর্তীতে ব্রিটিশ হয়ে যায়। তো যাই হোক, আমরা জানলাম যে ভারতে তোমরা আমার পরিচয় দেখতে পাচ্ছ। আমরা জানলাম যে ভারতে বিভিন্ন বণিক গোষ্ঠী আসে। 1498 খ্রিস্টাব্দে ভাস্কো দা গামা ভারতে আসার জলপথ আবিষ্কার করেন। এই জলপথ আবিষ্কারের পর থেকেই ভাস্কো দা গামার দেশের বণিক গোষ্ঠী পর্তুগিজরা সর্বপ্রথম বাংলা বা ভারতে চলে আসেন। এর দেখা দেখি আসেন ওলন্দাজরা, তারপরে আসেন কি জানি ফরাসিরা, ইস্ট ইন্ডিয়া কোম্পানিরাও আসেন। তো এই জলপথ আবিষ্কারের ফলশ্রুতিতে ইউরোপীয় জাতিসমূহ ভারতের সাথে বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করতে আগ্রহী হন। কারণ ভারতের সাথে বাণিজ্যিক সম্পর্ক স্থাপনের ফলে ইউরোপের অগ্রগতি হবে। ইউরোপ তখন ভৌগোলিক আবিষ্কারের মাধ্যমেও অনেক অগ্রগতি অর্জন করেছেন। ইউরোপে শিল্প বিপ্লব শুরু হয়ে গেছে। শিল্প বিপ্লবের ফলে নানান রকমের আর্থিক সামাজিক চাহিদা তৈরি হয়েছে। আর্থিক সামাজিক চাহিদা এবং মানুষের সক্ষমতার সাথে সাথে বিভিন্ন রকমের উত্থান ঘটে। সেই উত্থানটা আর বিকাশ ঘটানোর জন্য বা সেই উত্থানের বিস্তার ঘটানোর জন্য ইউরোপীয়রা ভারতে আসেন। শুধু ভারতেই নিয়ে তারা দক্ষিণ পূর্ব ভারত, যেমন ওলন্দাজরা ভারতে এসেছিলেন এবং ভারত থেকে তারা আবার ভারতের কিছুদিন অবস্থানের পর তারা দক্ষিণ পূর্ব এশিয়া চলে গিয়েছিলেন। তো যাই হোক, আমাদের আজকে আলোচনার বিষয়ে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ইংরেজদের আধিপত্য বিস্তারের সূচনা। ইংরেজরা কিভাবে আধিপত্য বিস্তার করলো। 1600 খ্রিস্টাব্দে আমরা জানি, 1600 খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি হয়, একটি বণিক গোষ্ঠী তৈরি হয় রানী এলিজাবেথের অনুমোদন ক্রমে। সেই বণিক গোষ্ঠীটি ভারতে বাণিজ্য করার জন্য অনুমতি নেন এবং অনুমতি নিয়ে ভারতে আসেন। তো এটা 1600 খ্রিস্টাব্দে গঠিত হয়। 1600 খ্রিস্টাব্দের প্রথম দিকেই তারা চলে আসেন। তো এই সময় তো আমরা জানি যে 1605 খ্রিস্টাব্দে সম্রাট আকবর মারা যান। সম্রাট আকবরের মৃত্যুর পরে তার সন্তান সম্রাট জাহাঙ্গীর সিংহাসনে আরোহণ করেন। তিনি 1605 খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহণ করলেন এবং 1627 খ্রিস্টাব্দ বা 28 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি এই শাসন ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন। এই সম্রাট জাহাঙ্গীরের আমলে তৎকালীন যুগেও তারা তো এই রীতিটা ছিল যে এক দেশ থেকে আরেক দেশে বাণিজ্য করতে হলে এক শাসনের অধীন থেকে আরেক শাসনের অধীনে স্থায়ীভাবে বাণিজ্য করতে হলে অনুমতি নিতে হয়। তো বিভিন্ন ইউরোপীয় জাতিগোষ্ঠীর সম্রাট জাহাঙ্গীরের কাছ থেকে অনুমতি নেওয়ার জন্য চেষ্টা করেছিলেন, কিন্তু এক্ষেত্রে কি বলে সক্ষম হয়েছিলেন বা সমর্থ হয়েছিলেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। স্যার টমাস রো নামক একজন কূটনীতি মানে কি বলা যায় একজন দুতিয়ালির আওতায় সম্রাট জাহাঙ্গীর তাদেরকে ভারতে বাণিজ্য করার অনুমতি দিয়েছিলেন।
তো যাই হোক, এই বাণিজ্য করার অনুমতি, বাণিজ্য করেন। বাণিজ্য করতে গিয়ে তারা 1633 খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সর্বপ্রথম হরিহরপুরে, ভারতের হরিহরপুরে সর্বপ্রথম বাণিজ্য কুঠি নির্মাণ করেন। এরপরে 1651 খ্রিস্টাব্দে হুগলি, তারপরে কাশিম বাজার, অন্য অন্য অনেক জায়গায় তারা বাণিজ্য, প্রায় সমগ্র ভারতে 1680 খ্রিস্টাব্দে প্রায় সমগ্র ভারতের গুরুত্বপূর্ণ স্থান সমূহে তারা বাণিজ্য কুঠি নির্মাণ করেন বা বাণিজ্যিক দপ্তর প্রতিষ্ঠিত করেন। তো এটা দেখা গেল। তো সম্রাট জাহাঙ্গীর শাসন আমলের পর থেকে তারা এখানে অনুমতি নিলেন। সম্রাট জাহাঙ্গীর সাহেব, তারা এদিকে আরেকটা কথা বলে রাখা দরকার, সম্রাট জাহাঙ্গীর ভারতের সম্রাট ছিলেন। এই সময়কালে সম্রাট শাহজাদা সুজা, বিশেষ করে সম্রাট আওরঙ্গজেবের পর থেকে শাহজাদা সুজার কাছ থেকেও বাংলায় বাণিজ্য করার অনুমতি নিয়েছিলেন। তো এই অনুমতিটা মাত্র 3000 টাকা নজরানার মাধ্যমে এই অনুমতি নিয়েছিলেন। আর এদিকে জাহাঙ্গীরের কাছ থেকে সমগ্র ভারতে বাণিজ্যের অনুমতি নিয়েছিলেন। তো এই অনুমতি নিয়ে তারা আগাচ্ছিলেন। সম্রাট আওরঙ্গজেব 1658 খ্রিস্টাব্দে ক্ষমতায় আসেন এবং এই সময় সম্রাট আওরঙ্গজেব, আমরা এখানে একটা কথা উল্লেখ করেছি, সপ্তদশ শতাব্দীর শেষ দিকে কোম্পানি বল প্রয়োগ করে ভারতের সাম্রাজ্য স্থাপনের নীতি অবলম্বন করেছিলেন। তারা কিছু কিছু ক্ষেত্রে তারা বল প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছিলেন এজন্য যে তারা বাণিজ্যের অনুমতি সম্রাট বা সুবাদার থেকে পেয়েছিলেন, বা সম্রাট থেকে পাওয়ার পরও তারা স্থানীয় সুবাদার, বিশেষ করে আমরা যদি মুর্শিদ কুলি খানের কথা বলি, তো মুর্শিদ কুলির সময় ব্রিটিশরা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে অনুমতি নেওয়ার পর মুর্শিদ কুলির কাছ থেকে তারা অনুমতি পাননি বা সহযোগিতা পাননি। অনুরূপভাবে হয়েছিলেন সুজাউদ্দৌলার কাছ থেকে, সুজাউদ্দিন খানের কাছ থেকে, যিনি সম্রাট মুর্শিদ কুলির জামাতা ছিলেন এবং তিনি সুবাদার ছিলেন। মুর্শিদ কুলির পরবর্তীতে অনুরূপ ঘটনা ঘটেছিল সম্রাট কি বলে নবাব আলীবর্দী খানের সময়। তো আমরা এখানে একটি কথা, এই জিনিস, এই কথাটি আমাদের একটু মনে রাখা দরকার যে তারা বল প্রয়োগের মাধ্যমে সাম্রাজ্য স্থাপনের নীতি অবলম্বন করেছিলেন সপ্তদশ শতাব্দীর শেষের দিকে, বিশেষ করে সম্রাট আওরঙ্গজেব। তখন চট্টগ্রামে সংঘর্ষ হয়েছিল, আরো সন্দ্বীপের সংঘর্ষ হয়েছিল, কিন্তু সম্রাট আওরঙ্গজেবের ক্ষমতার কাছে তারা অবশ্যই হার মেনে এবং আত্মসমর্পণ করে সম্রাট আওরঙ্গজেবের কাছ থেকে 1690 খ্রিস্টাব্দে একটি চুক্তি করে, একটি বাণিজ্যিক চুক্তি করে সম্রাট আওরঙ্গজেবের কাছ থেকেও এই বাণিজ্যিক চুক্তির মাধ্যমে সেখানেও মাত্র 3000 টাকা নজরানার বিনিময়ে একটি বাণিজ্য করার অধিকার লাভ করে। তো আমরা এটা দেখতে পেলাম যে কোম্পানি বল প্রয়োগ নীতি। 1686 থেকে 89 সালের মধ্যে মুঘল সরকার এবং কোম্পানির মধ্যে বেশ কয়েকটি ছোটখাটো যুদ্ধ হয়, বড় যুদ্ধ বলা যাবে না, বিশেষ করে স্থান দখল নিয়ে, মানে নির্দিষ্ট ছোট বাণিজ্যিক স্থান দখল নিয়ে। তো 1690 খ্রিস্টাব্দে সম্রাট আওরঙ্গজেবের কাছ থেকে সাথে একটি শান্তি চুক্তিতে আবদ্ধ হয় এবং এই শান্তি চুক্তিতে মাত্র বাৎসরিক 3000 টাকা রাজস্বের বিনিময়ে কোম্পানি ভারতে বাণিজ্যিক অধিকার লাভ করে। চুক্তি স্বাক্ষরের পর ভাগীরথী নদীর তীরবর্তী কালীঘাটা গ্রামে কোম্পানি তার বাণিজ্যের দপ্তর প্রতিষ্ঠিত করে বা কুঠি প্রতিষ্ঠিত করেন এবং এই কোম্পানির দপ্তরকে কেন্দ্র করে এই কালীঘাটাই ভবিষ্যতে কলিকাতা নগরীতে পরিণত হয়। তো এটা আমাদের মনে রাখতে হবে। তো 1698 খ্রিস্টাব্দে মাত্র 1200 টাকা রাজস্বের বিনিময়ে কোম্পানি কলিকাতা, যেটাকে কালীঘাটা বলা হয়, কলিকাতা গ্রাম বা কালীঘাটা গ্রাম, সুতানটি ও গোবিন্দপুর গ্রামের জমিদারি লাভ করেন এবং 1700 সালে কোম্পানি কলিকাতায় একটি ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ করেন। আমরা ফোর্ট উইলিয়াম দুর্গ পরিচিত একটি শব্দ, এই শব্দটি ফোর্ট উইলিয়াম দুর্গ হলো কোম্পানির একটি ঘাঁটি ছিল, যে ঘাঁটিতে তারা যুদ্ধ সরঞ্জাম রাখতো বা যুদ্ধের পরিকল্পনা করত। তারা তাদের যে ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নের পদক্ষেপগুলো এখানে বসেই গ্রহণ করত। আর নাহলে একটি বাণিজ্যিক গোষ্ঠী কেন অন্য দেশে এসে একটি দুর্গ গঠন করে? ফোর্ট উইলিয়াম আসলে কে? ফোর্ট উইলিয়াম ইংল্যান্ডের তৎকালীন রাজা ছিলেন উইলিয়াম, সেই উইলিয়ামের নাম অনুসারেই কলিকাতায় এই 1700 খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ করেন। তো আমরা এখানে দেখতে পারলাম যে কোম্পানি সম্রাট আওরঙ্গজেবের কাছ থেকে অনুমতি নিলেন, অনুমতি নিয়ে তারা মাত্র 3000 টাকায় বাণিজ্য করার সুযোগ লাভ করলেন এবং তারা সর্বপ্রথম কালীঘাটা গ্রামে নদীর তীরবর্তী, ভাগীরথী নদীর তীরবর্তী একটি স্থানে সুবিধা বা সুযোগ মতো একটি দপ্তর প্রতিষ্ঠিত করেন এবং এই দপ্তরটিকে কেন্দ্র করে এবং সেখানে বাণিজ্যিক কার্যক্রমকে কেন্দ্র করে ভবিষ্যতে এখানে একটি নগরীর উদ্ভাবন ঘটে, সেটি হলো কলিকাতা নগর।
তো কলিকাতা সুতানটি ও গোবিন্দপুর গ্রামের জমিদারি লাভ করেন এই কোম্পানি। এরপরে আমরা সম্রাট আওরঙ্গজেবের 1607 খ্রিস্টাব্দে মারা যান। 1607 খ্রিস্টাব্দে মারা যাওয়ার পরে মুঘল সিংহাসনের মুঘল সিংহাসনে অভ্যন্তরীণ কোন্দল সৃষ্টি হয়, বা অভ্যন্তরীণ কোন্দলে বেশি রকমের জর্জরিত হয়ে যায়, এবং এক পর্যায়ে তারা এই অভ্যন্তরীণ কোন্দলে এক সুযোগে 1717 খ্রিস্টাব্দে সম্রাট ফারুক শিয়ারের কাছ থেকে অভূতপূর্ব বাণিজ্যিক সুবিধা লাভ করে, এবং ফারুক শিয়ার ইংরেজদেরকে যে বা কোম্পানিকে যে ফরমান দিয়েছিল বা বাণিজ্যিক সুবিধা প্রদান করেছিলেন, সে বাণিজ্যিক সুবিধায় মুঘল সম্রাট বা মুঘল সাম্রাজ্যের সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত হয়েছিল সেটাও বলা যায়। সেখানে তারা কোম্পানির মালামাল যে চুক্তি ছিল, চুক্তির কয়েকটি শর্ত ছিল। চুক্তির কয়েকটি শর্ত হলো যে এক কোম্পানির কর্মচারী তাদেরকে বাধাগ্রস্ত করা যাবে না, গোমস্তা কর্মচারীদেরকে বাধাগ্রস্ত করা যাবে না, কোম্পানির কোনো মাল চুরি হলে, ক্ষতিগ্রস্ত হলে বা নষ্ট হয়ে গেলে এর দায় দায়িত্ব সম্রাট বা ফরমান বহন করবেন এবং ক্ষতিপূরণ দিবেন, এবং কোম্পানিকে আরো বেশ কয়েকটি চুক্তিতে আবদ্ধ করেছিলেন। যাই হোক, এই ফারুক শিয়ারের সময়কালে কোম্পানি একটা গুরুত্বপূর্ণ ফরমান লাভ করেন এবং শক্তিশালী হওয়ার জন্য দাবিত হন। 1717 খ্রিস্টাব্দে এই বাণিজ্যিক ফরমান লাভ করেছিলেন ফারুক শিয়ারের কাছ থেকে। তো তারপরে ওই সময় আমরা বাংলার রাজনৈতিক অবস্থা আমরা বলতে পারি যে আওরঙ্গজেবের মৃত্যুর পর মুর্শিদ কুলি খানের দক্ষ নেতৃত্বে বাংলা স্বাধীনভাবে পরিচালিত হয়। তো বাংলা, আমরা পূর্বের লেকচারগুলো উল্লেখ করেছিলাম যে বাংলা বা ভারত আওরঙ্গজেবের মৃত্যুর পর ভারতের বিভিন্ন প্রদেশ স্বাধীন হয়েছিল, বাংলা, অযোধ্যা, দাক্ষিণাত্য এসব বলেছিলাম। বাংলা এই সময় স্বাধীন হয়ে যায়। কেন্দ্রীয় সরকারের দুর্বলতার সুযোগে বাংলা স্বাধীনভাবে মুর্শিদ কুলি খান সম্রাট আওরঙ্গজেবের দায়িত্বপ্রাপ্ত ছিলেন। প্রথমে দেওয়ান ছিলেন, দেওয়ান থেকে নায়েব সুবাদার এবং সুবাদার হয়েছিলেন, এবং তার দক্ষ নেতৃত্ব ছিল, এবং দক্ষ নেতৃত্বে তিনি বাংলা, বিহার, উড়িষ্যা তিনটার দেওয়ান ছিলেন এবং সুবাদার হয়ে গেছিলেন। তো সুবাদার হওয়ার ফলশ্রুতিতে তিনি স্বাধীনভাবে মুর্শিদ কুলি খানের মৃত্যুর পরে মুঘল সাম্রাজ্যের অভ্যন্তরীণ কোন্দল বা সিংহাসনের অভ্যন্তরীণ কোন্দলে স্বাধীনভাবেই তিনি বাংলার নবাবী পরিচালনা করতেছিলেন। তো কোম্পানি মুর্শিদ কুলি খানের সময় ফারুক শিয়ারের ফরমানকে বাংলায় বাস্তবায়ন করতে পারেননি। মুর্শিদ কুলি খান ফারুক শিয়ারের ফরমান বাংলায় বাস্তবায়ন করতে এটি কোম্পানি অসুবিধায় পড়েছিলেন। পরবর্তী সুজাউদ্দিন খান এবং বর্দী খানের নবাবীর আমলেও কোম্পানি এই ফরমান বাস্তবায়ন করতে পারেন। সুজাউদ্দিন খান ছিলেন মুর্শিদ কুলি খানের জামাতা, এবং বর্দী খান ছিলেন পরবর্তী নবাব। এই আলীবর্দী খান বহুল পরিচিত বা আলোচিত একজন ব্যক্তিত্ব বাংলার ইতিহাসে, কারণ আলীবর্দী খান ছিলেন সিরাজউদ্দৌলার নানা, বা সিরাজউদ্দৌলা ছিলেন আলীবর্দী খানের দৌহিত্র। আলীবর্দী খানই মৃত্যুকালে অপুত্রক অবস্থায় মারা যান। ফলশ্রুতিতে সিরাজউদ্দৌলাকে সিংহাসনে বাংলার নবাবী দান করেন বা সিংহাসনে অধিষ্ঠিত করেন। তো স্বাধীন নবাব এই সময় ছিল। তো এদিকে আমরা বলতে কেন্দ্রীয় সরকার বা মুঘল সাম্রাজ্যের দুর্বলতার সুযোগে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিভিন্নভাবে তারা আধিপত্য বিস্তারের একটি ধারাবাহিক অবস্থার দিকে বা ধারাবাহিক অর্জনের দিকে আগাতে থাকেন। এটাকে বলা আধিপত্য প্রতিষ্ঠার পর্যায়। তো একটা পর্যায়ে ছিল তারা বণিক গোষ্ঠী ছিল, বণিক গোষ্ঠী থেকে তারা শক্তিশালী বণিক গোষ্ঠী, এবং পরবর্তীতে তারা রাজনৈতিক শক্তিতে পরিণত হন। তারা মুঘল সাম্রাজ্যের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করা শুরু করেন এবং হস্তক্ষেপের মনোভাব রাখেন। এ ধরনের একটি পর্যায়ে আমরা দেখতে পাই। তো আলীবর্দী খানের মৃত্যুর পরে সিরাজউদ্দৌলা নবাব হন, সেটা আমরা উল্লেখ করেছি। সিরাজউদ্দৌলার সময় শুরু হয় বাংলায় প্রাসাদ ষড়যন্ত্র, এবং কোম্পানি প্রাসাদ ষড়যন্ত্রে অংশগ্রহণ করেন এবং নবাবকে ক্ষমতাচ্যুত করেন। ক্ষমতাচ্যুত করার জন্য পদক্ষেপ গ্রহণ করেন। আলীবর্দী খান মৃত্যুর সময় তার অপুত্রিক অবস্থায় মারা যাওয়ার কারণে সিরাজউদ্দৌলাকে যে সিংহাসন দান করেন, সে সিংহাসন নিষ্কণ্টক ছিল না। সে সিংহাসন সিরাজউদ্দৌলা মাত্র 22 বছর বয়সে আলীবর্দী খানের দৌহিত্র সিরাজউদ্দৌলা সিংহাসনে আরোহণ করে তিনি এক ব্রিটিশদের রাজনৈতিক চক্রান্তের শিকার হন। আর ইতিমধ্যে তিনি সিংহাসনে অভ্যন্তরীণ প্রতিদ্বন্দ্বীদের মুখোমুখি হন। বিশেষ করে তার খালা ঘসিটি বেগমের দাবি ছিল সিরাজউদ্দৌলা যেন আলীবর্দী খান যেন সিংহাসন তার সন্তান বা তার স্বামীকে প্রদান করেন। তো এদিকে শুরু হয়েছিল যে সিরাজউদ্দৌলার যিনি প্রধান সেনাপতি ছিলেন মীর কাসিমের দ্বারাও তিনি ষড়যন্ত্রের শিকার হন। এদিকে শওকত জঙ্গ ছিলেন, তারপরে
জগৎ জগৎ শেঠ, রায়দুল্লভ, এরা প্রত্যেকে বিভিন্ন চক্রান্ত করতে থাকেন এবং ষড়যন্ত্র শুরু করেন। সিরাজউদ্দৌলা এগুলো অবগত হন। তো যাই হোক, সিরাজউদ্দৌলা সিংহাসনে আরোহণের পরেই পলাশির যুদ্ধ সংগঠিত 1756 খ্রিস্টাব্দে সিরাজউদ্দৌলা সিংহাসনে আরোহণ করেন। 1756 খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহণের পর থেকেই তিনি ইংরেজদের বৈরী আচরণ বা ষড়যন্ত্রকে উপলব্ধি করেন এবং ষড়যন্ত্রকে উপলব্ধি 1756 খ্রিস্টাব্দেই তিনি একটি ইংরেজদের বিরুদ্ধে অভিযান করেছে। অভিযানে ইংরেজরা পরাজিত হন এবং আলীনগরে, এবং এর পরবর্তীতে আবার ইংরেজরা কি বলা যায়, ইংরেজরা তারা কলকাতা পুনরুদ্ধার করেন বা ফোর্ট উইলিয়াম দুর্গ পুনরুদ্ধার করেন এবং আলীনগরের সন্ধির মধ্যে ফোর্ট উইলিয়ামে তাদের অবস্থানকে শক্তিশালী করেন। তো যাই হোক, ইংরেজরা অভ্যন্তরীণ ষড়যন্ত্রে লিপ্ত হন এবং অভ্যন্তরীণ ষড়যন্ত্রে লিপ্ত হওয়ার জন্য তারা উপযুক্ত পরিবেশ পেয়েছিলেন। সিরাজউদ্দৌলার খালা ঘসেটি বেগম, প্রধান সেনাপতি বীর জাফর এবং জগৎ শেঠ, রায়দুল্লভ, তারপরে কৃষ্ণবল্লভ এদের বিরোধিতার সম্মুখীন, এবং তারা বারেই তারা গোপন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিলেন এবং এই গোপন ষড়যন্ত্রে সিরাজউদ্দৌলাকে অপসারণ করার জন্য একটি চুক্তি হয়। এই চুক্তিতে নবাব কি বলা যায়, মীর জাফর স্বাক্ষর করেন এবং কি বলা যায়, রবার্ট ক্লাইভ বা লর্ড ক্লাইভও স্বাক্ষর করেছিলেন। তো যাই হোক, এই ষড়যন্ত্রের কথা নবাব সিরাজউদ্দৌলা জানতে পারেন। তো নবাব সিরাজউদ্দৌলার সাথে ইংরেজদের বিরোধের ব্যাপার বা পলাশির যুদ্ধের সাক্ষাৎ কারণগুলো আমরা বলতে পারি। একটা, তার নবাবের শত্রুদেরকে তারা আশ্রয় প্রদান করেছেন এবং নবাবের শত্রুদেরকে তোমরা এখানে দেখতে পাচ্ছ। ব্রিটিশ আধিপত্য বিস্তারকালে ভারত 1756 খ্রিস্টাব্দের যে ভারত ছিল, সে ভারতের বিভিন্ন রাজ্যসমূহের অবস্থান নিয়ে আমরা একটি মানচিত্র দিয়েছি। মানচিত্রটি তোমরা দেখবে। তো ভারতের রাজনৈতিক ক্ষমতার পটভূমি সিরাজউদ্দৌলার পলাশির যুদ্ধের মাধ্যমে সিরাজ পরাজিত, ক্ষমতাচ্যুত হন এবং 1764 খ্রিস্টাব্দে বক্সার যুদ্ধে বাংলা, অযোধ্যা এবং দিল্লির সম্রাটের সম্মিলিত বাহিনী ইংরেজদের কাছে শোচনীয়ভাবে পরাজিত হয়। শুরু হয় ব্রিটিশ শাসনের কথা। আমরা পূর্বের স্লাইডে যাচ্ছি যে বাংলায় আধিপত্য বিস্তারের যে পটভূমি ছিল, পলাশির যুদ্ধ ছিল একটি প্রথম রাজনৈতিক বা একটি প্রথম কি বলা যায়, শাসনমূলক পদক্ষেপ, বা এটাকে বলা একটি যুদ্ধ নীতি ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তারা এখানে সম্রাট কি বলে যে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করেন। আমরা এখানে যদিও বাংলার ইতিহাস আলোচনা করতেছি, এটা মূলত ভারতের একটি অংশ ছিল এবং বাংলা ভারতের একটি অংশ থাকার ফলে ভারতে ব্রিটিশ সাম্রাজ্য প্রতিষ্ঠার এই ধারাবাহিক ঘটনাগুলো আমরা এখানে বেশিরভাগ সময় দেখতে পাই। ব্রিটিশ সাম্রাজ্য প্রতিষ্ঠার সূচনা এই বাংলাতেই হয়েছিল। সুতরাং আমরা বাংলার ইতিহাসের এই অংশটি আমরা আলোচনা করতেছি। নবাব সিরাজউদ্দৌলাকে সিংহাসনে আরোহণের পর কোম্পানি কোনো স্বাগত জানায় নাই বা কোম্পানি কোনো অভিনন্দন জানায়নি। অন্যদিকে তারা নবাব সিরাজউদ্দৌলা তিনি কোম্পানিকে ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ করতে নিষেধ করেছিলেন এবং যতটুকু নির্মাণ করেছে তা ভেঙে ফেলতে বলেছে, কিন্তু তারা ফোর্ট উইলিয়াম দুর্গ ভেঙে ফেলেননি বা এটাকে নির্মাণ বন্ধও করেননি। অধিকন্তু তারা নবাবের শত্রুদের সাথে তারা হাত মিলেন এবং ষড়যন্ত্র করেন। এটা নবাবের কানে এসেছিল এবং শওকতজঙ্গকে তিনি নবাবের শত্রু শওকতজঙ্গকে ইংরেজরা আশ্রয় দিয়েছেন। শওকতজঙ্গকে তারা ফেরত চেয়েছেন, তাও ফেরত দেননি। এসব কারণে নবাবের সাথে শত্রুতা তৈরি হয় এবং এই শত্রুতার এক পর্যায়ে নবাব সামরিক অভিযান করেছেন এবং সামরিক অভিযানের ফলেই পলাশির যুদ্ধ শুরু হয়। তো পলাশির যুদ্ধ ভারতের রাজনৈতিক পটভূমি বা ইংরেজদের রাজনৈতিক শক্তি সৃষ্টির একটি প্রাথমিক ভিত্তি তৈরি হয়। 1757 খ্রিস্টাব্দের 23 জুন এই পলাশির যুদ্ধ শুরু হয়। তো আমরা পলাশির যুদ্ধের কারণসমূহ দেখলাম। সিরাজ বিরোধীদের সাথে কোম্পানির ষড়যন্ত্রে অংশগ্রহণ, নবাবের আদেশ উপেক্ষা করে ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ এবং নবাবের শত্রুদের আশ্রয় দেন। তো এখানে আমরা একটা পলাশির মানচিত্র দেখতে পাচ্ছি। এই মানচিত্রে তোমরা দেখবে পলাশির যুদ্ধে এখানে ভাগীরথী নদীর তীরবর্তী যে ম্যাঙ্গো বাগান আছে, আম্র কানন আছে এবং এখানে নবাবের অবস্থান ছিল কোন জায়গায়। তারপরে মুর্শিদাবাদ জেলায় এই পলাশিটা ছিল। এটা বাংলার প্রায় সীমান্ত অঞ্চলেই অবস্থিত। সিরাজউদ্দৌলা এগুলা দেখবে। তো পলাশির যুদ্ধ 1757 খ্রিস্টাব্দে 23 জুন ভাগীরথী নদীর তীরে সংগঠিত হয়। মীর জাফরের বিশ্বাসঘাতকতা এবং ইংরেজদের প্রবঞ্চনায় নবাব পরাজিত ধীরিত হন এবং অবশ্যই এক পর্যায়ে নবাবকে মীর জাফরের পুত্র মিননের আদেশে হত্যাও করা হয়। তো পলাশির যুদ্ধের ফলশ্রুতিতে বাংলা সার্বভৌমত্ব হারায়
এটি একটি বিয়োগান্তক ঘটনা, বাংলার ইতিহাসে ট্র্যাজিক ঘটনা। কোম্পানির রাজনৈতিক শক্তিতে পরিণত হয়, বাংলা তথা ভারতে ব্রিটিশ প্রভুত্বের সূচনা ঘটে। তো পলাশীর যুদ্ধের পরে বাংলার নবাব সিরাজউদ্দৌলার পতনে যে নতুন নবাব ইংরেজদের সাথে যে চুক্তিবদ্ধ ছিলেন যে মীর জাফর নতুন নবাব হবেন, মীর জাফর বাংলার ইংরেজদের এবং তার বিরোধী শক্তিদের প্রচুর অর্থ প্রতিশ্রুতির বিনিময়ে বাংলা নবাব হয়েছিলেন। কিন্তু 1 বছর পরে ইংরেজদের কাছে তিনি আবার পরাজিত হন। তিনি নবাব কি বলা যায়, মীর কাসিম মীর জাফর যে নবাব হলেন, মীর জাফর নবাব হয়ে তিনি বাংলার সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার জন্য তিনি চেষ্টা করেছিলেন। ইংরেজরা এটা বুঝতে পারে, তাকে পদচ্যুত করে মীর জাফরের জামাতা মীর কাসিমকে বাংলা নবাবি দান করেন। তো মীর কাসিম স্বাধীনচেতা নবাব ছিলেন। মীর কাসিম ইংরেজদের হাতের কীর্ণক হতে রাজি ছিলেন না, তাদের পুতুল নবাব হতে রাজি ছিলেন। তিনি দেশের স্বার্থ রক্ষায় ইংরেজ বিরোধী অনেক সিদ্ধান্ত নিয়েছিলেন। তো ইংরেজ বিরোধী অনেক সিদ্ধান্ত নিয়েছিলেন এবং এসব কারণে মীর কাসিমের সাথে আবার ইস্ট ইন্ডিয়া কোম্পানির সংঘর্ষ অনিবার্য হয়ে ওঠে এবং এই সংঘর্ষের ফলই হলো বক্সারের যুদ্ধ। 1764 খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধ সংঘটিত হয়। বক্সারের যুদ্ধ বাংলার ইতিহাসের যে পলাশীর যুদ্ধকে যতটা গুরুত্বপূর্ণ ভাবা হয়, তার চেয়েও কোনো ঐতিহাসিক বা কোনো বিশ্লেষক বক্সারের যুদ্ধকে গুরুত্বপূর্ণ ভাবেন। তো পলাশীর যুদ্ধে শুধু নবাবের সাথে ইংরেজদের প্রতিযোগিতা হয়েছিল এবং এই প্রতিযোগিতায় নবাবকে তারা পরাজিত করেছিলেন। নবাবকে পরাজিত করতে তারা অভ্যন্তরীণ শক্তির সহযোগিতা বা ষড়যন্ত্রকে ব্যবহার করেছিলেন। অভ্যন্তরীণ শক্তির সহযোগিতার ফলশ্রুতিতে নবাব নিশ্চিত বিজয়ের হাত থেকে রক্ষা পায়। এটা তাদের একটি দুর্বলতা ছিল, তারা ষড়যন্ত্রের কারণেই নবাবকে পরাজিত করতে সক্ষম হয়েছিলেন। কিন্তু বক্সারের যুদ্ধে মীর কাসিম এর সাথেই শুধু এই ইংরেজদের সংঘর্ষ নেই, মীর কাসিম সহযোগিতা নিয়েছিলেন অযোধ্যার নবাব সুজাউদ্দৌলার এবং দিল্লির সম্রাট শাহ আলমের। এই সম্মিলিত বাহিনী, এই তিনজনের সম্মিলিত বাহিনী 1764 খ্রিস্টাব্দে বক্সারের প্রান্তরে শোচনীয়ভাবে পরাজিত হয়ে মীর কাসিম পলায়ন করেন এবং পলায়নপর অবস্থায় মীর কাসিম মারা যান। তো মীর কাসিমের এই বক্সারের যুদ্ধের ফলশ্রুতিতে 1765 খ্রিস্টাব্দে দিল্লির সম্রাট শাহ আলমের কাছ থেকে লর্ড ক্লাইভ বা রবার্ট ক্লাইভ তিনি বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি লাভ করেন। আমরা দেওয়ানি সম্পর্কে একটু আলোচনা করব, বিস্তারিত আলোচনা করব। তার পূর্বে আমরা নবাবির পরিবর্তনের একটু ইতিহাসটাও দেখতে চাই। এই ইতিহাসটি বৃহত্তর ভারতের অংশ বা মোগল সাম্রাজ্যের শেষের দিকের অংশ এবং এটি বাংলার ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ। তো বক্সারের যুদ্ধের পরে আবার মীর জাফরকে ক্ষমতায় আনেন। মীর জাফরের পর মীর জাফর পুত্র আবার ক্ষমতায় আসেন। তো এই কোনো ক্ষমতায় স্থায়ী হয়নি, কিন্তু এই ক্ষমতা ছিল একবারেই নবাবে কোম্পানির হাতের কীর্ণক নবাব ছিলেন তারা। মূল ক্ষমতা চলে যায় রবার্ট ক্লাইভের হাতে বা কোম্পানির হাতে। তো বক্সারের যুদ্ধের ফলাফলে মূলত মুর্শিদাবাদের নবাবের পরিবর্তন ঘটে। মুর্শিদাবাদ এটা পূর্বে মকসুদাবাদ ছিল। নবাব মুর্শিদ কুলি খানের সময় মুর্শিদাবাদ আমাদের বা ঢাকা থেকে মুর্শিদ কুলি খান তার সদর দপ্তরকে প্রতিষ্ঠিত করেন এবং মকসুদাবাদের নাম পরিবর্তন করে মুর্শিদাবাদ রাখেন। তো বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি লাভ হয় 1765 খ্রিস্টাব্দে এবং বক্সার বিজয়ে ভারতে ইংরেজ সাম্রাজ্য বিস্তারের যুগ শুরু হয়। তো কোম্পানির দেওয়ানি লাভের কথা আমরা বললাম 1765 খ্রিস্টাব্দে, এবং এই দেওয়ানি লাভের শর্ত ছিল একটাই, যে কোম্পানি মুঘল সম্রাটকে বাৎসরিক 26 লক্ষ টাকা দেবে এবং মুর্শিদাবাদের নবাবকে 53 লক্ষ টাকা দান করবে এবং এই বাকি অর্থ কোম্পানি নিজে ভোগ করবে। এখন আমরা দেওয়ানি আসলে কি, দেওয়ানি সম্পর্কে একটু আলোচনা করি। দেওয়ানি মুঘল শাসনের একটি প্রধান মুঘল আমলের শাসন ব্যবস্থার একটি পদ ছিল দেওয়ান। এই দেওয়ানের যে শাসন ছিল, এই দেওয়ানের শাসনকে বলা হয়তো দেওয়ানি। মুঘল ভারত বা ভারতীয় সাম্রাজ্য বা মুঘল সম্রাট বিভিন্ন প্রদেশে বিভক্ত ছিল, আর প্রদেশের যে শাসন ব্যবস্থা, এই শাসন ব্যবস্থা দুইটি ভাগে বিভক্ত ছিল, একটি নিজামত শাসন আর একটি দেওয়ানি শাসন। নিজামত শাসনের অধীনে ছিল সাধারণ প্রশাসন, বিচার ও প্রতিরক্ষা ব্যবস্থা, আর দেওয়ানির শাসনের অধীনে ছিল রাজস্ব রাজস্ব ধার্য আদায় এবং এটা কেন্দ্রীয় সরকারকে পাঠানো এবং প্রয়োজন মতো কেন্দ্রীয় সরকারের আদেশে
যে প্রাদেশিক সরকারকে প্রয়োজনীয় পরিমাণ অর্থ প্রদান। তো দুইটা স্বাধীন পদ ছিল। যে নিজামত শাসনের যিনি প্রধান তাকে সুবাদার বলা হতো, বা প্রাদেশ ভূগোল ভারতের প্রদেশগুলোকে মূলত তৎকালীন সময় সুবা বলা হতো। সুবা এবং সুবার যে প্রধান ছিলেন তাকে বলা হতো সুবাদার, বা সাধারণ প্রশাসনের যে দায়িত্ব ছিল তাকে বলা হতো সুবাদার। আর সুবার যিনি রাজস্ব প্রশাসনের দায়িত্বে তাকে বলা হতো দেওয়ান। এই জন্য এই দেওয়ান বা রাজস্ব প্রশাসনের দায়িত্ব তারা 1765 খ্রিস্টাব্দের দেওয়ানি লাভের মধ্যে রাজস্ব প্রশাসনের দায়িত্ব লাভ করেন সম্রাট না কোম্পানি বা ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ব্রিটিশ সরকার। তো যাই হোক, আমরা এখানে এই দেওয়ানি বা দেওয়ানির যে দায়িত্ব তাকে বলা হয়েছে দেওয়ান। দেওয়ান সিংহাসনে এই ধরনের দায়িত্ব পালন করতেন। তো দেওয়ানের সিংহাসনের দায়িত্ব পালনের কারণে এখানে একটি জিনিস আমরা, দেওয়ান এবং সুবাদার দুইজনই ভিন্ন ভিন্ন দায়িত্ব পালন করতেন, একে অন্যের উপরে সহযোগী ছিলেন, কিন্তু কেউ কারো অধীনস্থ ছিলেন না। এটাই মুঘল ইতিহাসের একটি মুঘল শাসনের একটি কৌশল, যাতে প্রদেশগুলো স্বাধীন না হয়, যে সুবাদার অসীম ক্ষমতার মালিক না হয়, সেজন্যই সম্রাটরা এই ধরনের ব্যবস্থা গ্রহণ করেছিলেন। তো যাই হোক, এই দেওয়ানি লাভ করলেন রাজস্ব ধার্য করা এবং আদায় করা, এটার দায়িত্ব লাভ করলেন কোম্পানি দায়িত্ব লাভ করার ফলে। আর বিনিময়ে তিনি 26 লক্ষ টাকা কেন্দ্রীয় সরকার, 53 লক্ষ টাকা মুর্শিদাবাদের সরকারকে দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হলেন কোম্পানি। তো এই যে শাসন ব্যবস্থা, এখানে সুবাদারের সাথে সুবাদার এখন আর থাকলো না, যেহেতু কোম্পানি আসলেন। এইসব বাংলা স্বাধীন হয়ে যাওয়ার সুবাদাররা হয়ে গেলেন নবাব। সুবাদাররা নবাব হয়ে যাওয়ার ফলশ্রুতিতে নবাবের পাশে দাঁড়িয়ে গেলেন কোম্পানি, এবং তারা লাভ করলেন দেওয়ানি। এই দেওয়ানিটাই ছিল কোম্পানির 1764 খ্রিস্টাব্দে 1764 খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধের পর 1762 খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধের পরাজয়ের ফলশ্রুতিতে এবং কোম্পানির বিজয়ের ফলশ্রুতিতে কোম্পানি এই দেওয়ানি লাভ করলেন। এই দেওয়ানি লাভ তাদের একটি বিশাল রাজনৈতিক লাভ। এই রাজনৈতিক লাভের তাদের রাজনৈতিক ভিত্তি তৈরি হলো, প্ল্যাটফর্ম তৈরি হলো, এবং ব্রিটিশ ভারতের সাম্রাজ্য বিস্তারের ধারা তৈরি হলো। তো এদিকে কোম্পানির এবার দিকে বাংলা সুবার বা বাংলার যিনি নবাব ছিলেন তারা হয়ে গেলেন কিরণ নবাব। মূলত ক্ষমতাটা চলে গেলেন কি বলা যায় কোম্পানির হাতে। তো কোম্পানি নবাবের হাতে থাকে বেসামরিক প্রশাসন, কোম্পানির হাতে থাকে রাজস্ব প্রশাসন, আর ইহাকেই বলা হয় দ্বৈত শাসন। কোম্পানির হাতে থাকে রাজস্ব শাসন আর নবাবের হাতে থাকে বেসামরিক, এটাকেই বলা হয় দ্বৈত শাসন। অনেক সময় প্রশ্ন হয় যে দ্বৈত শাসন কি আর দেওয়ানি বা কি। তোমরা এখানে একটি মনে জিনিস, দেওয়ানি হলে রাজস্ব প্রশাসনের যিনি প্রধান তাকে বলা হইতে দেওয়ান, আর এই রাজস্ব প্রশাসন ব্যবস্থাকে বলা হইতে দেওয়ানি। আর এদিকে নিজামত শাসনের যিনি প্রধান তাকে বলা হইতে সুবাদার। এই সুবাদার যখন বাংলা স্বাধীন হয়ে যায় তারা হয়ে গেলেন নবাব। তো এখানে দ্বৈত শাসনের ফল কি? দ্বৈত শাসনের ফলে বা দ্বৈত শাসন বাংলার ইতিহাসের একটি বিশাল আলোচনার বিষয়, বা ভারতের ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনার বিষয়, এবং অনেক আলোচনার ক্ষেত্রে দ্বৈত শাসনের ফলশ্রুতিতে দেওয়ানি লাভ করলেন কোম্পানি। দেওয়ানি লাভ করার তারা খাজনা আদায়ের দায়িত্ব লাভ করলেন, তারা খাজনা ধার্য করলেন এবং খাজনা ধার্য করলেন এবং আদায় করলেন। মাত্র 26 লক্ষ টাকা কেন্দ্রীয় সরকারকে বা মুঘল সম্রাটকে দিলেন, এবং 53 লক্ষ টাকা দিবেন মুর্শিদাবাদের নবাবকে। এই ছিল তাদেরই। তো এখানে একটি কথা, দেওয়ানি লাভের ফলে যে ইংরেজ রবার্ট ক্লাইভ বা লর্ড ক্লাইভ ব্রিটিশ সিংহাসনের কাছে বা ব্রিটিশ সম্রাটের কাছে যে চিঠি পাঠিয়ে সেখানে উল্লেখ করেছিলেন যে এই দেওয়ানি লাভের ফলে ব্রিটিশদের যে অর্জন হবে বা প্রফিট হবে সেটা 12.5 কোটি টাকার উপরে। দুই সরকারকে 53 এবং 26 লক্ষ টাকা দেওয়ার পরে 12.5 কোটি টাকার, এবং তাদের সমগ্র বিনিয়োগের চেয়ে অনেক বেশি, এবং এটা অনেক বেশি। তো এখানে একটি কথা উল্লেখ করা যায়, দেওয়ানি লাভের ফলে আমরা সংক্ষেপে বলতে পারি যে ব্রিটিশরা অতিরিক্ত কর ধার্য করলেন। ব্রিটিশরা জনগণের অতিরিক্ত কর ধার্যের ফলে জনগণ বা কৃষক বা রায়ত, আমরা বিস্তারিত কথা যদি বলতে চাই, পূর্বে সম্রাট ছিলেন জমির হর্তাকর্তা, এবং যারা নবাব ছিলেন বা সুবাদার ছিলেন বা দেওয়ান ছিলেন, এবং দেওয়ানের অধীনে যে জমিদার এবং কি বলা যায় তালুকদার এরা ছিলেন, এরা মূলত সম্রাটের ধার্য করা কর আদায় করতেন, নিজেরা কর ধার্য করতেন না। তো এখানে দেওয়ানি লাভের ফলে ব্রিটিশ সরকার নিজেই কর ধার্যের দায়িত্ব লাভ করলেন, এবং নিজেরা কর ধার্য জনগণকে
উপেক্ষা করে, জনগণের স্বার্থকে উপেক্ষা করে তারা অতিরিক্ত কর ধার্য করলেন। অতিরিক্ত কর ধার্য করার ফলে জনগণের মধ্যে এক ধরনের বিতৃষ্ণা এবং এক ধরনের অনীহা চলে আসে, কৃষিকাজে অনীহা চলে আসে। এই কৃষিকাজে অনীহা চলে আসে কারণ ব্রিটিশরা অতিরিক্ত কর ধার্য করছেন। তো তখন কৃষক বা রায়ত তারা 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 কৃষিকাজে অনীহা প্রকাশ করেন এবং কৃষিকাজের ক্ষেত্রে তারা আস্তে আস্তে আগ্রহ হারিয়ে ফেলেন। ফলশ্রুতিতে রাষ্ট্রের উৎপাদন হ্রাস পায় এবং এক মহা দুর্ভিক্ষের সাক্ষাৎ হয়। তো দ্বৈত শাসন, এই হলো দ্বৈত শাসনের একটি একটি ফলাফল বলা যায়। যে মহা দুর্ভিক্ষে আমরা 1770 খ্রিস্টাব্দের বা 76 মনন্তর 1176 খ্রিস্টাব্দে বাংলায় যে মহা দুর্ভিক্ষ তৈরি হয় সেটাকেই বলা হয় 76-এর মনন্তর। এবং এটা 1770 খ্রিস্টাব্দে ইংরেজি 1770 খ্রিস্টাব্দে এবং বাংলা 1176 খ্রিস্টাব্দে সংগঠিত হয়েছিল। তো বাংলা হিসেবে এটাকে 76-এর মনন্তর বলা হয়, কিন্তু সংগঠিত হয়েছিল ইংরেজি 1770 খ্রিস্টাব্দে। একটি জিনিস খেয়ালের বিষয় যে 1764 খ্রিস্টাব্দের পর 1765 খ্রিস্টাব্দে দেওয়ানি লাভ করলেন এবং এই দেওয়ানি লাভের খুব অনতি দূরই 1770 খ্রিস্টাব্দে 1769 খ্রিস্টাব্দের শেষ দিকেই এই মহা দুর্ভিক্ষ অত্যন্ত মানে কি বলা যায়, অত্যন্ত ভয়ঙ্কর এবং বর্ণনার অতীত এবং অত্যন্ত হৃদয় বিদারক একটি দুর্ভিক্ষ সংগঠিত হয়েছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজস্ব পলিসির কারণে। এই রাজস্ব পলিসির কারণে তারা রাজস্ব আয় বাড়ানোর জন্য তারা কি করলেন যে পূর্বে প্রচলিত নীতি উপেক্ষা করে তারা একটি ইজারা ডাকলেন। এই ইজারা ডাকার ফলশ্রুতিতে নব্য ধনপতিরা তারা পূর্বের জমিদারদেরকে অতিক্রম করে জমিদারদের অতিক্রম করে জমিদারির ইজারাকে বাড়িয়ে বললেন। এই বাড়তি খাজনা আদায় করার জন্য তারা কৃষকদের উপরে চাপ দিলেন। তো এইটাই ছিল মূলত বাংলার অর্থ আর তৎকালীন সামাজিক অবস্থার অবনতির একটি কারণ। এখানে একটি কথা একটু উল্লেখ না করলেই নয় যে আমরা জানি যে বাংলা ছিলেন এই শায়েস্তা খানের আমলে বাংলায় টাকায় 8 মণ চাল পাওয়া যেত এবং বাংলায় ঐশ্বর্যে পরিপূর্ণ ছিল, বাংলা ধন সম্পদে পরিপূর্ণ ছিল, জনগণের জীবন মান উন্নত ছিল। বাংলার তৎকালীন কি বলা যায় অন্যান্য ভারতের অন্যান্য প্রদেশ, ইরান এবং মধ্যপ্রাচ্যে কি বলা যায় আরবীয় দেশের সাথে বাংলার তৎকালীন বাণিজ্যের পরিমাণ ছিল 70 লক্ষ টাকা। সেটা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতা লাভের পরই 7 লক্ষ টাকায় নেমে আসে। ইংরেজরা যে দেওয়ানি লাভ করলেন, ইংরেজরা দেওয়ানি লাভের কারণে দেওয়ানি বা রাজস্ব প্রশাসন লাভের কারণে তারা ছিলেন এই দেশে অপরিচিত এবং এদেশে তারা ভাষা, শিক্ষা, সংস্কৃতিতে কি বলা যায় অভিজ্ঞ ছিলেন না। ফলশ্রুতিতে তারা কিভাবে রাজস্ব আদায় করবেন, ধার্য করবেন সে ব্যাপারে তারা কিছু নীতি অবলম্বন করেছিলেন। বিশেষ করে কি বলা যায় আমরা কিছু নীতি অবলম্বন করেছেন। তবে তাদের প্রধান নীতি ছিলেন যে দেশীয় আমলা, এজেন্ট বা স্থানীয় প্রতিনিধিদের মাধ্যমেই তারা রাজস্ব আদায় করবেন। শুধু রাজস্ব ধার্য করার জন্য তারা ইজারা ডাকলেন। ইজারায় রাজস্ব অতিরিক্ত ধার্য করে বা খাজনা অতিরিক্ত ডেকে নিয়ে নব্য পুঁজিপতিরা তারা জমিদার হয়ে গেলেন এবং এই জমিদার হয়ে তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির এজেন্ট, একরকমের এজেন্ট হিসেবে তারা প্রতিপন্ন হন। তো এখানে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তো বলা যায় কি বলে দেওয়ান হলেন। তারা তাদের কাজের সুবিধার জন্য একজন অভিজ্ঞ রেজা খান নামক একজন খাজনা এবং রাজস্ব ব্যাপারে একজন অভিজ্ঞ ব্যক্তিত্বকে তারা নায়েব সুবাদার কি বলা যায় নায়েবে দেওয়ান নিয়োগ করলেন। তার কাজ ছিল জনগণের কাছ থেকে খাজনা উৎপাদন করে জনগণের কাছ থেকে খাজনা নেয়া এবং খাজনা আদায় করে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সহায়তা করেন। তো রেজা খান দেখলেন যে এখানে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির এই নীতির ফলে রাষ্ট্রের আয় ব্যয়ের ব্যাপক হ্রাস হইতেছে, অর্থনীতির ব্যাপক সমস্যা হইতেছে, অর্থনীতির সমস্যা সৃষ্টি হইতেছে। এই ব্যাপারে রেজা খান ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে অবহিত করেছিলেন যে এই দ্বৈত শাসনের ফলে রাষ্ট্রের অর্থনীতির ব্যাপক সমস্যা হইতেছে। 1769 খ্রিস্টাব্দে তিনি সতর্ককরণ করছিলেন প্রথম দিকে, কিন্তু 1769 খ্রিস্টাব্দের শেষ দিকেই এই মহা দুর্ভিক্ষ আসে, মহা দুর্ভিক্ষ সৃষ্টি হয়েছিল।
তো এটা আমরা রেজা খানের সময়কালে এটা দেখতে পাই। রেজা খান এভাবে সতর্ক করেছিলেন, কিন্তু ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির এটা কর্ণকুহরে প্রবেশ করেনি। ফলশ্রুতিতে এই মহা দুর্ভিক্ষ বাংলা ইতিহাসের, বা যে এখানে আমরা অন্যান্য যে যে ব্যাপারগুলো আমরা আমরা দেখতে পাই, সেটা আমরা বলতে পারি যে এই দেওয়ানি লাভের ফলে শুধু যে দুর্ভিক্ষ হয়েছিল তা না, বাংলা সামাজিক জীবন ব্যবস্থা, এখানে নানান রকমের চাতুরি, নানান রকমের গোষ্ঠী তত্ত্ব বা শ্রেণীকরণ হয়েছিল, এবং নানান রকমের জনগণের মধ্যে কি বলা যায় অপরাধ প্রবণতা প্রবেশ করেছিল। 1770 খ্রিস্টাব্দের যে দুর্ভিক্ষ হয়েছিল, দুর্ভিক্ষে বাংলার প্রায় 1/3 কোনো কোনো বর্ণনায় বলা হয়েছিল যে বাংলার প্রায় অর্ধেক লোক মারা যায়। যে এটা ছিল মর্মান্তিক। যে নির্ভরযোগ্য বর্ণনা জানা যায় যে যে কেহ মৃত্যু হলেই সাথে সাথে তার গোস্ত ভক্ষণ করা শুরু করত, এবং রাস্তাঘাটে প্রচুর লোক মৃত্যু পড়ে থাকতো। তাদেরকে যারা যারা অপসারণ করতে যেতেন, তারাও রাস্তায় পড়ে মারা যেত। এরকম একটি অবস্থা ছিল, একজন মারা গেলে তার গোস্ত খাবেন এরকমের, যে মা ছেলের গোস্ত খেয়েছেন, এবং অনেক সময় নিজের সন্তানকে বিক্রি করে খাদ্যের ঘাটতি পূরণ করেছিলেন। তো এখানে আমরা একটি তথ্য দেখতে পাই যে এই সময় এক মণ চালের দাম যেখানে 1 টাকা ছিল, সেখানে 3 সের চালের দাম 1 টাকায় পৌঁছে গিয়েছিল। এরকমের একটি আমরা তথ্য দেখতে পাই। তো এটা ছিল ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বৈত শাসনের ফল। এটি একটি বিয়োগান্তক ইতিহাস বা ইতিহাস ভারত বা বাংলার ইতিহাসে। এবং ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে ভৌগোলিক আবিষ্কারের পথ ধরে ভারতে এসেছিলেন, শিল্প বিপ্লবের চেতনায় তারা ভারতে এসেছিলেন, বাণিজ্যিক অগ্রগতির জন্য তারা ভারতে এসেছিলেন, কিন্তু তারা ফলশ্রুতিতে তারা ভারতে এসেছিলেন প্রায় 100 বছরের ব্যবধানে। অনেক সংঘর্ষ, যুদ্ধ, চুক্তি, ষড়যন্ত্র, হটকারিতার মাধ্যমে এদেশে রাজনৈতিক ক্ষমতা বিস্তার করে। আমরা এসব একটি কথা একটু ভিন্নভাবে আলোচনা করতে চাই, যে ভারত এর পূর্বে যদি এই 16 শতাব্দীর পূর্বে সাম্রাজ্য বিস্তার বা সাম্রাজ্য নির্মাণ বা রাষ্ট্র নির্মাণের যে ধারাবাহিকতা, এর পূর্বে ছিল সম্পূর্ণ ভিন্ন রকম। আমরা মুঘলদের ভারতে সাম্রাজ্য বিস্তার করতে দেখি বা সাম্রাজ্য নির্মাণ করতে দেখি, তার পূর্বে সুলতানদের দেখি। পৃথিবীর অন্যান্য অংশেও আমরা আমরা এক সাম্রাজ্য থেকে অন্য সাম্রাজ্যের জয় বিজয় দেখি, সাম্রাজ্য নির্মাণের ধারাবাহিকতা দেখি। কিন্তু এই ব্রিটিশদের সাম্রাজ্য নির্মাণ, এটি ছিল সম্পূর্ণ বিপরীত। তারা আসলে বণিক ভেসে এসেছিলেন। যে যেমন মুঘলরা তারা যুদ্ধ করেছেন, তারা সরাসরি অভিযান পরিচালনা করেছেন, সাম্রাজ্য বিস্তার করেছেন, কিন্তু ব্রিটিশরা সরাসরি অভিযান করেনি। তারা সরাসরি সামরিক শক্তি নিয়ে আসেনি। তারা এসেছিলেন একটি ভিন্ন আদলে, বাণিজ্যের আদলে এসেছিলেন। সুযোগ বুঝে, অবস্থা বুঝে, আর্থসামাজিক অবস্থার প্রেক্ষিতে তারা একটি সাম্রাজ্যবাদী চরিত্রে তাদের এই তাদের চরিত্রে তাদের বৈশিষ্ট্যটা পরিবর্তন হয়ে যায়। তো এটি আমরা এই সময়কালেই দেখি। এর পূর্বের সাম্রাজ্য বিজয় বা ভারতে বা গোটা বিশ্বে সাম্রাজ্য বিজয়ের ধারাবাহিকতা, সাম্রাজ্য বিজয়ের সিস্টেম বা পদ্ধতিটা ছিল অন্য রকমের। আর এই ব্রিটিশদের সময়কালে এসে, শুধু ব্রিটিশ বলবো না, ইউরোপীয় জাতিগোষ্ঠী, পর্তুগিজ বা ফরাসি, ওলন্দাজ, তারপরে কি বলা যায় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তো আছেই, এদের সাম্রাজ্য বিজয়ের সিস্টেম ছিল অন্য রকমের ধারাবাহিকতা। এটাই আমরা বলেছি, প্রায় শত বর্ষের ব্যবধানে সংঘর্ষ, যুদ্ধ, চুক্তি, ষড়যন্ত্র, হটকারিতার মাধ্যমেই তারা এদেশে রাজনৈতিক ক্ষমতা বিস্তার লাভ করে। তো যাই হোক, আমরা মুঘলদের সাম্রাজ্য বিস্তারের সাথে যদি একটি তুলনামূলক আলোচনা দেখতে চাই, খুব বেশি আমরা সমালোচনা পাই না। কিন্তু ব্রিটিশরা নিজেদেরকে সমালোচনার ক্ষেত্রে তারা রেখে গিয়েছিলেন। এটা এই জন্যই যে তারা বিভিন্ন রকমের ষড়যন্ত্র, কি বলা যায় কপটতা, ধূর্ততা এবং সম্পদ পাচার এবং জনগণের জীবন আমরা এখানে দেখতে পেলাম যে একটি মহা দুর্ভিক্ষ, যে এবং চরমের উপরেও যদি বলি, যেটা এটা মহা চরম একটি দুর্ভিক্ষের সৃষ্টি হয়েছিল ব্রিটিশদের দেওয়ানি নীতির ফলেই, বা ব্রিটিশদের দ্বৈত শাসনের ফলেই। এবং এটা কখনোই ভুলবার নয়। এটা ছিল অত্যন্ত মর্মান্তিক, এবং এটার বর্ণনাও ছিল অবর্ণনীয়। ব্রিটিশ বিভিন্ন পর্যটক বা বিভিন্ন লেখকদের বর্ণনা আমরা এই যে কি বলা যায় যে মহা দুর্ভিক্ষের কথা জানতে পারি, তা ভুলবার নয়। তো যাই হোক, আমরা এগুলো দেখতে পেলাম। এটা ছিল ব্রিটিশ সাম্রাজ্যের একটি ফল।
ব্রিটিশ শাসনের একটি ফল। আমরা এই সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ গ্রন্থপঞ্জি দেওয়া আছে। ভারতের মুসলিম রাজত্বের ইতিহাস ইমাম আব্দুল আজিজ, এই বইটি তো আমরা সব স্লাইডেই দিয়েছি। হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া জেমস মিলের এই বইটি তোমরা পড়তে পারো। তারপরে লেটার মোগলসের ইরফিন, ইরফিনের এই বইটি তোমরা পড়ো। ফল অফ মোগল ওয়েন, এই বইটিও পড়তে পারো। এই বইটিতেও অনেক কিছু জানতে পারবে। আর বাংলার ইতিহাস এম এ আব্দুর রহিম সম্পাদিত বইটাকে ফোর ডক্টরস লিখিত বইও বলা হয়। এম এ রহিম সম্পাদিত এই বইটার বাংলার এই ইতিহাসের এই অংশটি পড়বে। এখানে আমরা উল্লেখযোগ্য তথ্য পাই এবং জানতে পারি, এবং এগুলো যে কি বলা যায়, জ্ঞান পিপাসু পাঠকের চাহিদা মিটাবে 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 এই বই, এই বইটি। তো যাই হোক, বিশেষ করে এই অংশটি ভারতের ইতিহাসের বা ভারতের ইতিহাস বা বাংলা ইতিহাস, এই অংশটি চাহিদা আমরা বাংলার ইতিহাস এম এ রহিম সম্পাদিত এই বইটিতে থেকে আমরা জানতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এগুলো আলোচনা করলাম। এখানে আমরা কি বলা যায়, কিভাবে ব্রিটিশরা ভারতে সাম্রাজ্য প্রতিষ্ঠিত করলো এবং এই সাম্রাজ্য প্রতিষ্ঠার ধারাবাহিকতা সম্পর্কে আমরা সংক্ষিপ্ত আলোচনা করলাম। তোমরা গুরুত্বপূর্ণ রেফারেন্স বই থেকে এগুলো আরো বিস্তারিতভাবে জানার চেষ্টা করবে। এখানে ভারত বা নিজ জাতির ইতিহাস সম্পর্কে জানার গুরুত্বপূর্ণ সুযোগ আছে। পলাশির যুদ্ধ, বক্সারের যুদ্ধ, দেওয়ানি, দ্বৈত শাসন, দেওয়ানি কি, দ্বৈত শাসন, এগুলো সম্পর্কে আলোচনা থাকলো। তো তোমাদের কে আমি এই পাঠে ধন্যবাদ জানাই, এবং আমরা পরবর্তী ক্লাসে আরেকটি লেকচারের মাধ্যমে এই কোর্সটির সমাপ্তি ঘোষণা করব। তোমরা সকলেই ভালো থাকো, তোমরা সকলেই সুন্দর থাকো, এই কামনা করে আজকের এই ক্লাসটি শেষ করলাম। ধন্যবাদ।